নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। মানুষ মারা একজন অভিযুক্ত অপরাধীকে আদালতে যেভাবে হাত নাড়তে দেখা যায়, তাতে মনে হয়েছিল সে অভিযুক্ত অপরাধী হয়তো কোনো বিশ্বকাপ জয় করে এসেছে, নতবা কোনো নোবেল পুরস্কার পেয়েছে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে আসা প্রদীপ শীলের আত্মীয় পরিজন এবং রানীর বাজার এলাকার বাসিন্দারা ঠিক এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন। তারা পুলিশের বিরুদ্ধেও ঘোরতর অভিযোগ আনে। গত শনিবার রাত প্রায় 11:30 নাগাদ চন্দ্রপুর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। দশমীঘাট স্থিত বড় মেয়ের বাড়িতে নেমন্তন্ন খেয়ে প্রদীপ শীল নামের এক ব্যক্তি স্কুটিতে করে তাঁর স্ত্রী এবং কন্যা মৌমিতা শীলকে নিয়ে রানীর বাজার জগদীশপুর পাড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। চন্দ্রপুর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় আসতে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি তাঁদের স্কুটিটিকে দুমড়ে মুচড়ে দেয়। আগরতলা জিবি হাসপাতালে নেওয়ার পর মৌমিতা শীলকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। প্রদীপ শীল এর মুখ থেতলে যায়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। জিবি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা চলছে তাঁর স্ত্রীর। সিসিটিভি ক্যামেরার ফুটেজের উপর নির্ভর করে পূর্ব থানার পুলিশ ঘাতক সে গাড়িটি সহ চালক তথা জয়নগরের বাসিন্দা মন্তোষ দেবকে আটক করে আদালতে তোলে। আদালত থেকে মন্তোষ দেব রেহাই পেয়ে যায়। এই ঘটনাটি রীতিমতো বিচলিত করে তোলে সে মর্মান্তিক দুর্ঘটনাকে। মঙ্গলবার রানীর বাজার জগদীশপুর পাড়ার বাসিন্দাদের পাশাপাশি প্রদীপ শীলের আত্মীয় পরিজন বিক্ষোভ দেখায় রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে। তারা ডেপুটেশন প্রদান করে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছেও। বিক্ষোভ দেখানোর সময় তারা অভিযোগ করেছেন, সাধারণ মানুষ পুলিশের সামনে গেলে ভয় পায়, কিন্তু আদালতের ভেতরে অভিযুক্ত একজন মানুষ মারা অপরাধীকে যেভাবে পুলিশের সামনে থেকে হাত নাড়াতে দেখা গেছে, মনে হয়েছে সে অভিযুক্ত অপরাধী হয়তো বিশ্বকাপ জয় করে এসেছে, নয়তো কোনো নোবেল পুরস্কার পেয়েছে। 25 তারিখ রাত্রে যে ঘটনাটা হলো, আমার ননদের জামাই, ননদ আর ভাগ্নে আছে, তিনজনরে একদম বাড়িতে ফেলাইছে। সে বাড়িতে তো ফেলাইছে, তারপর সে কি করলো, আবার কোর্টও ছাড়া পাইল। তো কোর্টে যে ছাড়া পাইল, হে কি কোনো খেলাতে বিশ্বকাপ জয় করছে না, এরকম ভাবে হে হাত লাগাইতেছে। একটা 16 বছরের বাচ্চাও যদি এমন কাজ করে, তার ভয় থাকে। হে 50-এর উপরে বয়স হইব, ক্ষেত্র রক্ত আরো দেখা যেতেছে, মাবিয়া দেখা যেতেছে। হেরে কিরকম ভাবে চাললো? তো পুলিশ যদি না পারতো, আমরা একটু কইতো যে আমরা পারতেছি না, আপনি রায়েন। পুলিশ কিভাবে তারা ছাড়া দিল? আজকে আমরা ঘর নষ্ট করছে, আরেকজনের এমন করবো, মারার অনেক করে রাখছে। তো তার শাস্তি চাই, আইনে যা করে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে কই, মুখ্যমন্ত্রী যেমন আমরা কত সাহায্য করে, তার শাস্তির লেগে আর কিচ্ছু না। পুলিশের ইয়ে নাকি কোনো পুলিশ যদি পুলিশের সামনে যে কোনো লোক গেলে ভয় পা, সে কোনো ভয় পাইল না। তো কি বোঝা যায় আর কি কই মুখ, তো আর কোনো কথা নেই। পুলিশের সামনে একটা পুলিশ বাচ্চা যাক বয়স্ক লোক যে পুলিশ দেখলে বোঝা, পোশাকটা দেখলে ভয় পায়, সে তো ভয় পাইল না, সে হাত লাগাইছে, বিশ্বকাপ জয় করছে। এখন আপনারা কি চান? শাস্তি চাই। তাদের অভিযোগ, পুলিশ সঠিকভাবে তদন্ত করলে অভিযুক্ত অপরাধী এভাবে আদালত থেকে রেহাই পেত না। তাদের আরও অভিযোগ, আদালতে পুলিশ নাকি পুলিশের পছন্দ মতো মুহুরি এবং আইনজীবীর সঙ্গে প্রদীপ শীলের পরিবারের লোকজনদের যোগাযোগ করতে বলেছিল, কিন্তু তারা পুলিশের কথা শোনেনি। তখন পুলিশ নাকি তাদের বলেছিল তারা এত কষ্ট করে তদন্ত করেছে, এখন মিষ্টি অন্য কেউ খেয়ে যাবে। পুলিশের বিরুদ্ধে রীতিমতো এমন বিস্ফোরক অভিযোগ অনেক বেশি আতঙ্কিত করে তোলে প্রদীপ শীলের পরিবার এবং রানীর বাজারের জগদীশপুর পাড়ার বাসিন্দাদের। গত 25 তারিখ রাত্রি 11:30 নাগাদ আমার রিলেটিভ, আমার পিসাতো বোন, ওনার বড় মেয়ের বাড়ি দশমীঘাট থেকে বাড়ি যাওয়া, নিমন্ত্রণ খেয়ে বাড়ি যাওয়ার সময় চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি ট্রাফিক পয়েন্টের এখানে তারা এই পাশ দিয়ে যাচ্ছিল। ওইখান থেকে আসা একটু দ্রুতগতি গাড়ি তাদেরকে ওভার স্পিডে আরেকটা গাড়িকে ওভারটেক করে তারপর তাদেরকে পিছিয়ে দিয়েছে। তো তারপর তো আমরা জিবিতে গেলাম, দেখলাম তো তারা ওইখানেই একজন আমার বোন, পিসাতো বোন মৌমিতা শীল স্পট ডেড।
তারপর আমরা থানাতে এফআইআর করতে গেলাম, তো ওই দিন তো আর গাড়িটারি কিছু পাওয়া যায়নি, নর্মাল একটা এফআইআর করেছিলাম। তারপর আর আমরা গাড়িও সিসিটিভি ফুটেজে কিছু দেখতে পেলাম না। ওই সময় পুলিশে আমাদেরকে যেই ফুটেজটা দেখিয়েছিল ওইটাতে শুধু গাড়ি একটা XUV 700 এতটুকু ক্লিয়ার বোঝা গিয়েছে। তো পুলিশে তারপর গতকালকে আপনার আসামিকে গাড়ি সহ আসামিকে ধরেছে, আমাদেরকে ফোন করেছিল, তো আমরা গেলাম। যাওয়ার পর পুলিশে আমাদেরকে বললো তোমরা দাঁড়াও, তারপর দাঁড়ালাম, তারপর আবার ডাকলো, তারপর ভিতরে গেলাম। তারপর পুলিশ আমাদেরকে বলল যে ওনাদের একজন লয়ার পরিচিত কি নাম জানি না, ওনাদের লয়ার দিয়ে আমরা কাজটা করাতাম, ওনাদের লয়ার দিয়ে আমরা কেসটা চালাতাম, এইভাবে বলছে। মানে এক ধরনের প্রেশারাইজ একটা মানুষ, পুলিশ মানে আপনাদের প্রেশারাইজ করছে? আমাদের প্রেশারাইজ করছে দুইজন, একজন উকিল, একজন মোহরি, হয়তো সম্ভবত মোহরি, আমি চিনি না, বলেছে। তারপর বলছে আমরা অনেক কষ্ট করে বের করেছি, ইনভেস্টিগেশন করেছি, তো তার জন্য ওনার কথা শুনতে হবে, ওনার কথা শুনে ওনার উকিল দিয়ে কাজ করাতে হবে। কে বলছে কথাটা? এটা বলেছে সৈকত কি জানি, নামটা দেখে বলতে পারবো আমি, সৈকত কি জানি নামটা, এসআই, হয়তো এসআই হবে। তারপর ওনারা বলছে, আমি বলছি না, আমার জানা উকিল আছে, আমরা কথা হয়েছে, ও না আমরা এত কিছু করলাম, তারপর মিষ্টি রাউন্ডে কি খেয়ে যাবে, এইভাবে বলছে। ওনার একজন মারা গেছে, ওনার কোনো ইয়ে নেই, ওনারা এভাবে বলেছে। তারপর যাই হোক, আসামি কোথায় দেখলাম, আসামি উপরে বসে তাদের সাথে কথা বলছে, কোনো লকআপটা করে রাখিনি আসামিকে। তারপর একটা ভিডিও ফুটেজে দেখতে পেলাম আসামি হাত দেখিয়ে গাড়িতে উঠছে, ভ্যানে উঠছে টাটা দিয়ে। এতটুকু সাহস কোথায় থেকে পেল? ওর কোনো অনুশোচনা নেই, উনি যেন নোবেল জয়ী কিছু করেছেন, হাত এইভাবে নাড়িয়ে গাড়িতে উঠছে। তো কিছু না কিছু সাহস তো পেয়েছে পুলিশের, এছাড়া তো কিছু হতে পারে না। তার বিকালে ও জামিনও পেয়ে গেছে। এখন আপনারা একজন মার্ডার কেসের আসামি কিভাবে জামিন পেতে পারে এটাই বলতে পারি। স্পট ডেড হয়ে গেছে, আরেকজন ওর বাবা প্রদীপশীল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনাদেরকে সব ফুটেজগুলো আমি দেব, আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন কি অবস্থা। এখন এখানে আসলেন কেন? এখানে আসলাম এসপি সাহেবের সাথে কথা বলতে, সবটা বিষয় জানাবো, ওনার কাছে ডেপুটেশন দেবো, তার জন্য এসেছি। মানে আপনি এখন কি চাইছেন? আমার বিষাক্ত বোন মমিতা ছিল যাতে সুষ্ঠু বিচার পাই, তার জন্য। পরিবারটা তো সব শেষ হয়ে গেল, আর কেউ নেই পরিবারে, মা তো একটা পাগলের মতন হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে পুলিশ যেহেতু এই ধরনের কথা বলছে, সুষ্ঠু বিচার পাওয়া যাবে? তার জন্যই তো এসপি স্যারের কাছে এসেছি, দেখা যাক বাকিটা কি হয়। গোটা ঘটনাটি রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছে সর্বত্র। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিয়ে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছে পুলিশ নাকি এখন শুধুমাত্র চুরির জিনিস উদ্ধার করা আর চোরেদের পাকড়াও করতে ব্যস্ত। শান্তন টিভি। আগামী 29 জানুয়ারি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে অনুষ্ঠিত হতে চলেছে সিপিআইএমের রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রকাশ্য সমাবেশ। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও বলেন, এই সমাবেশ আয়োজন করার জন্য চাওয়া হয়েছিল স্বামী বিবেকানন্দ ময়দানও, কিন্তু সেখানেও করার অনুমতি দেওয়া হয়নি প্রশাসনের তরফে। উমাকান্ত একাডেমির সামনেও প্রকাশ্য সমাবেশের জন্য জায়গা চাওয়া হয়েছিল, কিন্তু স্কুল চলাকালীন সময় সমাবেশ করা যাবে না বলে সে জায়গা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এই রাজ্য সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্তকে সাজিয়ে তোলা হয়েছিল দলীয় পতাকা এবং ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে, কিন্তু দুষ্কৃতিকারীরা সে সমস্ত দলীয় পতাকা এবং ফ্ল্যাগ ফেস্টুন নষ্ট করে দিচ্ছে। প্রকাশ্যে এই কর্মকাণ্ড করা হচ্ছে বলে অভিযোগ করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণেই আমাদের প্রকাশ্য সমাবেশ হবে। পুলিশকে সর্বশেষ বলেছি যে আমরা বিফোর দ্য টাইম সরকারকে জানিয়েছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং যাতে রবীন্দ্র ভবন শহরের মাঝখানে, সেখানে অটো রিক্সা এবং শহরে যারা এই ব্যবসায়ী, এদের কিছু অসুবিধা তো হয়ই,
অতীতে যখনই যে কোনো দল সেখানে কর্মসূচি হয়েছে, এটা অ্যাভয়েড করার জন্য আমরা উমাকান্ত ময়দানের সামনে লনেও আমরা চেয়েছি। তো অগত্যা আমাদের ইচ্ছে ছিল না উমাকান্ত লন চাপার, কিন্তু যেহেতু রবীন্দ্র ভবন এটাকে অ্যাভয়েড করা যায়, কিন্তু সরকার সেখানে আমাদের প্রস্তাব রাজি হন, বলছেন যে না, স্কুল খোলার দিনে কিভাবে দেওয়া যায়। কিন্তু এরকম বহু নজির আছে। স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের যে বিজেপির সভাপতি, গত কদিন ধরে আমাদের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে। গতকাল তো আমার বাড়ির সামনে, আমার বাড়ির যে সেন্ট্রি, তার সামনে থেকে পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে। সারা শহরের মধ্যে ওইদিকে নতুন নগর, এই কি বলে ইন্দ্রনগর, সেদিকে তো করেছি। গতকাল এই শহরের ভেতরে কর্নেল চুমুনি, তারপর এই উত্তর গেট, কৃষ্ণনগর, দুর্গা চুমুনি, রামনগর, সর্বত্র এসব করেছে। কেন? যে সমাবেশ নিয়ে একটা এই পরিবেশ গোলাটে করে একটা ত্রস্ত পরিস্থিতি তৈরি করা। কিসের ভয়? এই সরকার বলছে তারা শ্রেষ্ঠ ত্রিপুরা বানিয়ে ফেলেছে। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষিত পরিণত করেছে। তোমাদের পাশে তো লোক আছেই। মঙ্গলবার সকালে কৈলাসহরের কাতাল দিঘিতে এক মৃতদেহ ভাসতে দেখে সংশ্লিষ্ট এলাকার তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে এবং তদন্ত শুরু করে। মৃতদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে কৈলাসহর পৌর পরিষদের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি মালাকার জানান যে মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর। বিপুল পেশায় কৈলাসহর পৌর পরিষদের সাফাই কর্মী। বিপুল কৈলাসহর পৌর পরিষদের ১ নং ওয়ার্ডের বাসিন্দা। বিপুল শব্দকরের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বিপুল গত ২ দিন ধরে নিখোঁজ ছিল। তিনি গত কয়েক বছর ধরে মৃগী রোগে ভুগছিল। মঙ্গলবার সকালে স্থানীয় এলাকাবাসী শহরের কাতাল দিঘির জলে মৃতদেহ ভাসতে দেখতে পায়। এলাকাবাসীর মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। বিপুলের মৃতদেহ দেখে আবেগ আপ্লুত হয়ে যান কাউন্সিলর কাকুলি মালাকার। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে সাধারণ মানুষের ভিড় জমে যায়। পরবর্তী সময় কৈলাসহর থানার পুলিশ ডুবুরি এনে কাতাল দিঘির জল থেকে মৃতদেহ উদ্ধার করে। কৈলাসহর থানায় পুলিশ আধিকারিক উজ্জ্বল চৌধুরী জানায়, বিপুল শব্দকর পৌর পরিষদের ১ নং ওয়ার্ডের বিমল সিংহ কমপ্লেক্সে বসবাস করত। মৃতদেহ ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিপুল শব্দকর আমার ওয়ার্ডেরই ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিমল সিনহা কমপ্লেক্সে থাকে। তো সকালবেলা খবর পাইছি যে এখানে একটা দিঘিতে একটা ডেড বডি পাওয়া গেছে। তো সঙ্গে সঙ্গে আমি এখানে আসি, এসে দেখি বিপুল শব্দকর। তার বয়স কত? বয়স ৪০ হবে। কি করতো, কি কাজ করতো? ওই পৌরসভাতে সাফাই কর্মী ছিল। কি কারণে ঘটনাটা করতে পারে? মানে ওর তো মৃত্যু রোগ, তার কারণে এই ঘটনা ঘটতে পারে। কবে এই ঘটনা করতে পারে? ও তো ২-৩ দিন হলো, ওর কোনো খবর নেই। তো আজকে এসে দেখলাম যে ওখানে ওর ডেড বডি পাওয়া গেছে। মানে ওটা শোনার পরে আমি খুবই মর্মাহত, খুবই একটা খবর আসে যে কাতাল দিঘির পুকুরের মধ্যে একটা বডি ভাসমান অবস্থায় আছে। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি, এসে দেখি পাড়ের দক্ষিণ পাড়ে একটা বডি ভাসমান অবস্থায় আছে। তো এটা আমরা যখন তদন্ত করি, লোকটার নাম জানা গেছে, ওর নাম হলো বিপুল শব্দকর, বাবার নাম বিজেন্দ্র শব্দকর, বাড়ি বিমল সিনহা কমপ্লেক্স, ওয়ার্ড নম্বর ১, কৈলাসহর PS। এরপর আমরা এটা টেস্ট করি, এখন বডিটা উঠিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছি ক্লেম করার জন্য। মিষ্টি দোকানের কারখানায় ২০ বছরের পুরনো কর্মীর খুন, এমনই বিস্ফোরক অভিযোগ মৃতের ছেলের। মৃতের নাম জীবন ঘোষ, বাড়ি বিশালগড়ে। তিনি বাধারঘাট স্থিত মিষ্টি দোকানের কারখানায় কর্মরত ছিলেন। জয়নগরের সেই মিষ্টি দোকানের মালিকের কারখানা বাধারঘাটে। সবচেয়ে অবাক করার বিষয় হলো ২০ বছরের পুরনো কর্মচারী মৃত্যুর আগে পর্যন্ত
কাজ করেছেন সে মিষ্টির দোকানের কারখানায়। মৃতের ছেলের অভিযোগ, মিষ্টি দোকানের মালিক জিবি হাসপাতালে কর্মচারীকে একেবারের জন্য দেখতে যাননি, 1 টাকা পর্যন্ত দেয়নি, অথচ তার কারখানা থেকে রক্তাক্ত অবস্থায় জীবন ঘোষকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাই এই ঘটনায় সুষ্ঠু বিচার চাইছেন জীবন ঘোষের ছেলে। আমার বাবা বিগত 15 তারিখ, ঠিক আছে, 15 জানুয়ারি আপনার দোকানে কাজ করতে গেছিল। দোকানে কাজ করে যে বাজারঘাট যে কারখানা আছে আপনার জয়নগর মিষ্টি দোকান, গোপাল নরসিংহ ভান্ডার, ওইখানে কাজ করে। কারখানা হচ্ছে বাজারঘাট। আমার কাছে সকাল 10টা সাড়ে 10টা নাগাদ ফোন আছে, বাবা নাকি দোকানে পড়ে মাথা ফেটে গেছে। তারপর তারা এখান থেকে কয়েকজন লোক হাঁপানিয়ে নিয়ে গেছে, আদার দোকানের কর্মচারী নিয়ে গেছে। যে দোকানে কাজ করে ওইখান থেকে আসে না, ঠিক আছে। তো হাঁপানিয়ে নেওয়া যাওয়াতে আমরা বেশি গিয়া সেরে ওখানে দেখলাম যে অবস্থা খুবই সিরিয়াস। এখানে তাড়াতাড়ি বাবাকে মাথার ভিতরে সিলি দেওয়া হয়েছে 9টা। এখান থেকে বলছে ক্রিটিক্যাল অবস্থা, আমরা তাড়াতাড়ি জিবি আনতে পারি। আমরা জিবি আনছি, আজকে 15 তারিখ থেকে জিবি আনছি, আজকে হচ্ছে 28 তারিখ। বাবা আজকে সকালে মারা গেছে। এখন অবধি আপনার যে বাবা যে দোকানে কাজ করতো বিগত 20 বছর ওই দোকানে কাজ করে গেছে, এখানে কেউ আয়ের সাথে যোগাযোগ করছে না বা কেউ আয়ের দেখছে না বাবার, যে বাবা মালিক হয়েছে, ঠিক আছে। ওনার ওয়াইফ একদিন ফোন করছিল, ফোন করে বলছে যে বাবার সাথে নাকি একটা লোকের বিহারি একটা কর্মচারী হাত হয়েছিল একদিন, হ্যাঁ, মারা অবস্থা। ওই লোকটা এখন নাকি দোকানে নেই। আদৌ কি ওই দিন একসঙ্গেই কাজ করতো? একসঙ্গেই কাজ করতো। তা আমি দোকানে ওই দিন গেছিলাম, গিয়ে সেটা কারখানাতে গেছিলাম, গিয়ে দেখলাম যে তারা বলছে যে এরকম ফ্লোরের ভিতরে পড়ে গেছে। এরকম ফ্লোরে ডাক্তার বলছে এরকম ফ্লোরে পড়ে তো আপনার কি মাথা এরকম হতে পারে না, ব্রেন ফ্লো লড়ে গেছে, যার কারণে বাবা ভেন্টিলেশনে আসলো। বিগত আজকে 12-13 দিন ধরে ভেন্টিলেশনে আসলো। তো আজকে সকালবেলা মারা গেছে 5:30টার সময়। এই যে আপনার বাবারে দেখছেন, মানে আঘাতটা কোন দিকে পাইছে? আর মাথার পেছনে এই জায়গাটা তো পাইছে একদম ব্রেনে লাগছে, ঠিক আছে, জাস্ট এই কর্নারে লাগছে। পেছনে এমনি পড়লে এদিকে ফেটে লইলে এই যে জাস্ট এই কর্নারে লাগছে। ওইটাতে ডাক্তার বলছে যে এরকম পড়ে এরকম হতে পারে না। এটার সুস্থ তদন্ত লেগা আমি এডিনগর থানাতে একটা এন্ট্রি করছিলাম। কোন থানাতে? এডিনগর থানাতে, কারণ এডিনগর থানার অন্তরে এটা করছিল, বাবার যদি কোনো কাজ করতো। তো এডিনগর থানা থেকে আমি কোনো রকম আশা বা কিছু পাইছি না, ঠিক আছে। তারা আমার কিছু দেখবো, এখন পর্যন্ত তারা কোনো আমার জানাইছে না বা কোনো তদন্ত করছে না। ওইটাই আমার একটা খারাপ লাগছে জিনিসটা। যে লোকটা সঙ্গে আছিল ওই লোকটা কই আছে? ওই লোকটা এখন দোকানে নাই। আপনারা মালিকরে জিজ্ঞাসেন যে লোকটা কই আছে? আর একজন মালিকে কইছে যে একজন লোক আসলে বিহারি, হ্যাঁ নতুন আছে, ওই দিনই বলে জয়েন করছে। কইতেছে যে আমি তো ওই দিন আসলাম না, আমি একটু বর্তলে গেছিলাম, বন্ধু বান্ধব সাথে একটু পার্টি করে আইসিটা দেখছি স্নান করতেছিলাম। তো এরপরে শুনছি যে দাদা পড়ে গেছে। তো একটু সন্দেহ লাগছে, কথার ভিতরে মিল নাই। মালিকের ওয়াইফ কইছে একরকম কথা, কর্মচারী কইছে একরকম কথা। তো ওই লোকটা বিহারিটা আবার ড্রিঙ্ক করে আসে। তো একটু সন্দেহ হতেছে ওই জায়গাতে আমার। আপনার কি মনে? শিক্ষকরা দেরি করে আসেন বিদ্যালয়ে, তারই প্রতিবাদে বিশালগড় মহকুমার সুতারমুড়া লালসিংমুড়া সড়ক অবরোধ করে সুতারমুড়া স্কুলের পড়ুয়ারা। তাদের অভিযোগ, 3টি বিষয়ের কোনো শিক্ষক নেই, স্কুলে পানীয় জলের ব্যবস্থা নেই। এছাড়াও বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। শিক্ষক সংকট সত্ত্বেও অন্য শিক্ষকরা দেরি করে স্কুলে আসেন। অবশ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকারা দেরি করে বিদ্যালয়ে আসেন। বাড়িঘরে প্রাইভেট টিউশন করাতে গিয়ে বিভিন্ন সময়ে বিদ্যালয়ে আসার নির্দিষ্ট সময় হাতছাড়া হয়ে যায় তাদের। অবাক আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যানবাহন চলাচলের সুবিধার কারণ শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়, যার কারণে পঠন পাঠনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। আমরা স্কুলে ইংলিশ নাই, কষ্ট করে পড়তেছে স্কুলে, তো টিচারলে আমি তো স্কুলে পড়তে লাগে আছে, টিচারলে আমরা কেমনি পড়বেন, কেমনে এক্সাম দিব, এক্সাম তো আসছে তো সামনে 10 তারিখ মধ্যে ফেব্রুয়ারি, কেমনে এক্সাম দিব আমরা, টিচার লাগে আমরা লাগে আজকে আমরা পড়তে অনেক সুবিধা অসুবিধা হয়, অনেক কষ্ট, জল নাই টিচার নাই, আমরা কেমনে পড়বো, দিতাম টিচারও আই না স্কুলে 11টা উপরে আই সবসময়, আমরা কেমনে পড়বো, আমরা 11 ক্লাসে নি, আমরা চাই টিচার চাই আমরা রোড ব্লক করছে, রোড সুতারমুড়া আয়া হয়ে গেছে, আরে কোচিং একটা কই না সুতারমুড়া হাই সেকেন্ডারি স্কুল, আমরা হেড মাস্টারও চাই, হেড মাস্টারও নাই, জলে অনেক সমস্যা আছে, স্কুল বাউন্ডারিও নাই, জলে ম্যাডাম জয়েন করেছিলেন, ওনার বাবা মারা গেছে, ইংরেজি টিচার জয়েন করেছিলেন, ছুটিতে আছে। আর এর পূর্বে আরও 2জন শিক্ষিকা আমাদের স্কুলে, একজন ডেপুটেশন আর একজন এখানে পোস্টিং ছিল। তো তারা দুজনেই পরপর ডেপুটেশন উইথড্র করে উনি তার মাদার স্কুলে জয়েন করেছেন, আর আরেকজন ট্রান্সফার হয়েছে। সংকটটা আরও একটু ঘনীভূত হয়েছে। এর মধ্যে বিকল্প টিচার দিয়েছিল, উনিও ছুটিতে,
আরেকজন টিচার রিটায়ারমেন্টের পথে এই মাসে চলে যাবেন। আর এর মধ্যে 4 জন শিক্ষককে আমাদের প্রফেশনাল ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে আমাদের সংকটটা আরও ঘনীভূত হয়েছে। তো এই অবস্থায় ছাত্ররা এখানে ডেভেলপ করেছে না হেডমাস্টার ইনচার্জ। আমাদের অফিসিয়ালভাবে জানানো আছে, আইএস জানে, এফডিও স্যার জানেন। আমাদের যত সম্ভব সবসময় আমরা এই বিষয়টা তাদের নজরে আমি মনে করি একটু এদিক সেদিক হয়। আমরা আমাদের যখন আসি না এই রুটটাতে গাড়ি পাওয়া ধরা কষ্টকর হয়। আর আমরা তো ম্যাক্সিমাম আগরতলা থেকে আসি, রাস্তাতে প্রচন্ড ট্রাফিক জ্যাম আসলে 5-7 মিনিট। রাজধানী আগরতলার অদূরে আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমে মঙ্গলবার আনন্দ সেরি মন্দিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। উপাধ্যক্ষ ছাড়া উপস্থিত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্র সাহা, আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক সহ আরও অনেকেই। এদিন এই আশ্রমে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আশ্রমকে সুন্দর করার জন্য আশ্রমের সামনে থাকা স্থায়ী দোকানের মালিকদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ দেন। মানুষের কল্যাণের জন্য কাজ করারও বার্তা দেন তিনি। মধ্যে এই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বহু পুরানো আশ্রম আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমার মনে হয় এটা দ্বিতীয় আশ্রম, যে রামকৃষ্ণ আশ্রম যেখানে তৈরি হয়েছে সেটা একটা হয়েছে কৈলাস শহর, তারপরে হয়েছে আমাদের এই আনন্দনগরে, যার সময়কাল 78 সাল হয়েছে এই আশ্রমটি তৈরি হয়েছে। তো আজকে এখানে আমরা একটা মায়ের মন্দির প্রতিষ্ঠিত করছি, নতুন মন্দির। এই এলাকায় মা যেন সুন্দরভাবে থাকতে পারে, আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছে। এখানে উপস্থিত আছে আমাদের মায়ের যে গর্ভগৃহ আজকে এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, যার মন থেকে যিনি এই মন্দিরটি তৈরি করে দিয়েছেন। বাঙালিরা এখানে এই আশ্রমে সবসময় আসে এবং এই এলাকাবাসীকে যেন সুরক্ষিত রাখে মাই, অশুভ শক্তিকে যেন ধ্বংস করে এবং শুভ শক্তিকে যেন মা জাগ্রত রেখে এলাকাবাসীর মঙ্গল হয়, সেই চিন্তা ভাবনা করে এই মন্দির আজকে শুভ উদ্বোধন হচ্ছে, যার মাধ্যমে, যার চেষ্টায় যিনি এই মন্দিরের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন, উনি একজন আগরতলার বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।